স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকে ঐতিহাসিক এবং কৌশলগত মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন বিন ইসমাইল। ফেসবুক পোস্টে তিনি বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। মন্তব্য করেন, এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং দুই দেশের সহযোগিতা আরও গভীর করেছে। এছাড়া বৈধ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুকে বাংলাদেশের শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করার কথা পুনর্ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি। বুধবার সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। Thank you for inviting me. Sheikh Hasina, and 1 year since you were selected as chief advisor. I'm not supposed to be absolutely complete at any time. System that we had, the political system and also election system, and also the seven sisters, seven states share the same facility that we have through the politicians. আবারও মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সুখবর দিল কুয়েত। এখন থেকে মধ্যপ্রাচ্যের জিসিসি-ভুক্ত দেশগুলোতে বসবাসরত বিদেশিরা কুয়েতে আসলেই সরাসরি পাবেন অন অ্যারাইভাল ভিসা। প্রবাসীরা বলছেন, এতে সহজেই কুয়েত ভ্রমণ করা যাবে। পর্যটনের পাশাপাশি ব্যবসা আর সাংস্কৃতিক বিনিময়ও অনেক সহজ হবে। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের রিপোর্ট, বিস্তারিত। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি 1981 সালে প্রতিষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের 6টি দেশকে নিয়ে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন বহুদিন ধরে কুয়েতে তাদের পর্যটন খাতকে উন্মুক্ত করার পরিকল্পনা হাতে নেয়। এর আগে মূলত ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু নাগরিকের জন্যই ছিল ভ্রমণ ভিসা, কিন্তু এবার সেই সুযোগের দ্বার খুলল আরও এক বড় পরিসরে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যে কোনো দেশে ন্যূনতম 6 মাসের বৈধ পারমিটধারী বিদেশি নাগরিকরা এখন থেকে কুয়েতে প্রবেশ করলে এয়ারপোর্ট বা বিমানবন্দরে সরাসরি পাবেন পর্যটন ভিসা। প্রবাসীরা বলছেন, এখন খুব সহজে কুয়েত ভ্রমণ করা যাবে। পর্যটনের পাশাপাশি ব্যবসা আর সাংস্কৃতিক বিনিময়ও অনেক সহজ হবে। এটা কুয়েত গভর্নমেন্টের একটা সুন্দর উদ্যোগ, ভালো উদ্যোগ। এতে করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অবস্থানকারী বাংলাদেশি ভাইয়েরাও বর্তমানে কুয়েত ভিজিট করতেছেন। কুয়েত সরকার সুন্দর একটা সুবিধা করছে, তারা যে কোনো টাইমে আপনার 6 মাসের আকামা থাকলে যে কোনো টাইমে কুয়েতে ঢুকতে পারবো, তাদের জন্য ভিসা ফ্রি। এই পদক্ষেপকে কুয়েতের পর্যটন খাতের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন দেশটির সরকার। সেই সাথে আতিথেয়তা, হোটেল, পরিবহন আর বিনোদনের শিল্পে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র তাপদাহে পড়ছে ইউরোপ, দাবানল ছড়িয়ে পড়েছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসে। গরমের তীব্রতা বেড়েছে জার্মানিতেও। দাবানলের সংখ্যায় দেশটিতে জারি করা হয়েছে 5 নম্বর সতর্ক সংকেত। এমন অবস্থায় দেশটির নাগরিকদের সাথে বিপাকে পড়েছেন হাজারো কর্মজীবী প্রবাসী বাংলাদেশি। জার্মান থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাবানলে পড়ছে ইউরোপ। গেল 100 বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রার আশঙ্কা করছে জার্মান সরকার। গরমে নাভিশ্বাস উঠেছে দেশটির সাধারণ মানুষের। জার্মানির আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহে আবহাওয়া বেশ উত্তপ্ত থাকবে। গরমের কারণে সবচেয়ে বেশি বিপাকে কর্মজীবী প্রবাসীরা। এবং এখন যে তাপমাত্রা 35-36 ডিগ্রি, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে কাজ করতেছে তাদের খুবই কষ্ট হইতেছে। গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং ইউরোপের সবগুলো দেশগুলোতেই তীব্রতা বেড়ে যাচ্ছে, যার কারণে যেমন আমাদের বাঙালিরা স্পেনে, ইটালিতে যারা কৃষি কাজ করে তাদের অনেক কষ্ট হচ্ছে। চলতি বছরও দাবদাহে সৃষ্ট অগ্নিকাণ্ড ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে সরকার। সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে দমকল কর্মীদের। জার্মানিতে দেখা যায় দিনের বেলা প্রচন্ড গরম, ওরকম রাতের বেলা তাপমাত্রা হঠাৎ ড্রপ করে প্রায় 13 ডিগ্রি, সামটাইমস 15-17 ডিগ্রি। আমি এখানে জার্মানিতে বসবাসরত সব বাঙালি ভাই বোনদেরকে বলবো যে তারা যেন একটু সতর্ক থাকে। তবে আগামী সপ্তাহ থেকে গরমের তীব্রতা কমে তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস নেমে আসবে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
2026 সালের হজ যাত্রায় বিমান ভাড়া 50,000 টাকা কমানোর চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি সরকারকে ডিও লেটার দিয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। আগারগাঁওয়ে চীনমোচি সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বলেন, হজযাত্রায় পারফরমেন্স খারাপ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে মন্ত্রণালয়। শারীরিকভাবে সুস্থ না থাকলে কেউ আর হজে যেতে পারবেন না বলেও জানান উপদেষ্টা। হজ পালনে সৌদিতে খাবার, বিছানা, পানি সহ নানা সংকট কাটাতেও সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, দুজন লোক পাঠায়, অথবা পাঠায় না, 3 বছর যাবত পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই, কারণ এই বিজনেসে যদি আপনি না থাকেন, আপনি একজন হাজি পাঠাবেন অথবা পাঠাবেন না, এটা আমরা বিব্রত হই। আরাফাত রহমান কোকোর 55তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। এই উপলক্ষে লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন। এছাড়াও কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। যুক্তরাজ্যে প্রকাশিত হয়েছে এ-লেভেল পরীক্ষার ফলাফল, যেখানে ভালো ফলাফল করেছে বাংলাদেশে অধ্যুষিত এলাকার বেশিরভাগ স্কুল। বৃহস্পতিবার এ-লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। প্রত্যাশিত ফল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন স্থানীয় কর্তৃপক্ষ এবং শিক্ষকরা। লন্ডন ডকল্যান্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে 14টি 6 ফর্ম স্কুল রয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা প্রত্যাশিত রেজাল্ট করেছেন। প্রধান শিক্ষক জন রাইডার জানান, ধারাবাহিক পরিশ্রম এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এই ফলাফল। I'm extremely happy, and I attribute it all to George Queen School. I'm happy with the results. I've managed to get into the uni that I've wanted. খুব ভালো রেজাল্ট হয়েছে, and I'm hoping that will reflect throughout the borough. টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি। টাওয়ার হ্যামলেট কাউন্সিল স্কুল মিল ফ্রি দিচ্ছে এবং বিভিন্ন বার্সারি সাপোর্ট দিচ্ছে, এজন্য যেন ভবিষ্যতে যেন টাওয়ার হ্যামলেট কাউন্সিল এটাকে কন্টিনিউ করে। তারেক মাসুদ ও মিশুক মুনিরের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী করেছে টরন্টো ফিল্ম ফোরাম। টরন্টো ফিল্ম ফোরামের অফিসে এক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মৈত্রেয়ী দেবী। এ সময় সাইফুল ওয়াদুদ হেলালের পরিচালনায় মিশুক মুনিরের উপর প্রামাণ্যচিত্র অপরাজেয় বাংলা প্রদর্শন করা হয়। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইন পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। বাহরাইনের প্রশিক্ষণ ক্যাম্প ও বাহরাইন অনূর্ধ্ব 23 দলের সঙ্গে 18 ও 23 আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফের উদ্যোগে 12 দিনের এই সফর মূলত এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের আসন্ন বাছাই পর্বের আগাম প্রস্তুতি। আগামী সেপ্টেম্বর মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব। সি গ্রুপের স্বাগতিকদের পাশাপাশি বাংলাদেশ মোকাবেলা করবে ইয়েমেন ও সিঙ্গাপুরে। বাংলাদেশ দলের সর্বশেষ তথ্য জানাতে বাহরাইন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ। আরিফ, বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দলের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছেন, তাদের কি কি প্রোগ্রাম রয়েছে, অনুষ্ঠান সূচিও যদি আমাদেরকে জানাতেন। অনূর্ধ্ব 23 এশিয়া কাপ পর্বের আগে বাংলাদেশ দল দুপুর 2টায় বাহরাইন পৌঁছে। তারা
প্র্যাকটিস সেশন শেষ করেছে তারা। আগামী 22 আগস্টে প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ ফুটবল উদ্যোগে 12 দিনের টাইম শক্তিশালী পায় এটা যা আগামী দর্শক, বাহরাইনে জাতীয় অনূর্ধ্ব 23 দলের খেলা রয়েছে, সে সম্পর্কে বক্তব্য দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সংযুক্তিতে সমস্যা হয়, আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাচ্ছি, প্রবাসী সংবাদে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথে স্বাগত আরেকবার। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নিবন্ধনের জন্য আবেদন করা 22টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই বাছাই শুরু হচ্ছে বলেও জানান তিনি। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, রোজার আগে ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। একদিন পর ঘোষিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে ইসিতে চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়। কিন্তু তারপরেও ভোট নিয়ে এক ধরনের সংশয় সন্দেহ ছিল জনমনে। এমনকি ভোটের পরিবেশ আর নানা শর্তের কথা বলায় কোনো রাজনৈতিক দলের বক্তব্যেও প্রকাশ পেয়েছে অনিশ্চয়তা। তবে ইসি বলছে ভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। জানান, নিবন্ধনের জন্য 143টি রাজনৈতিক দল আবেদন করেছিল, তার মধ্যে 121টি আবেদন নাকচ করেছে ইসি। এনসিপি সহ বাকি 22টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদের ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর সাথে আরো কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি। ইসি সচিব জানান, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে মতামত জানতে খুব শীঘ্রই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও 2-1 দিন সময় লাগবে বলেও জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমি নির্বাচনে কোনো সংশয়ের সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায়। উপদেষ্টাদের মধ্যে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক এরকম আছেন, আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে 2টি বাড়ি সহ 60 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 57 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারত পালিয়ে যান। এরপরই তিনি ও তার পরিবারের সদস্যদের অনিয়ম খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় ফেঁসে যান। একই সাথে তার বিরুদ্ধে বিদেশে $300 মিলিয়ন পাচার, CRI এর নামে অর্থ লুটপাটের অভিযোগ সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এবার জয়ের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন অবৈধভাবে 60 কোটি টাকা অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 60 কোটি 14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রে 54 কোটি টাকা মূল্যের দুটি বাড়ির সন্ধান পেয়েছে সংস্থাটি। দুদক বলছে বাংলাদেশি নাগরিক হলেও আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয়। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ি মূল্য হচ্ছে 54 কোটি 4 লক্ষ 32,258 টাকা। এদিকে 2019 সালে ভুয়া টিকিট বুকিং এবং সেই বুকিং বাতিল করে 4টি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। চার্জশিট গ্রহণ করে সব আসামিরা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের সহকারী পুলিশ সুপার এনামুল হক। আদালত চার্জশিটটি গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। এর আগে 2025 সালে 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন এনামুল হক। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়, উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে গ্রেপ্তার জানে আলম অপুর বক্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এদিকে অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদের দাবি এই ঘটনায় আর সংশ্লিষ্টতা নেই। আর বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের সাবেক এমপির বাসায় কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় একটি ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে। ঘটনায় মামলা হলে 2 আগস্ট গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। ওখানে টাকার ব্যাগ নিতে কালো। আলোচিত এই চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জানে আলম অপু গ্রেফতারের পর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় এক উপদেষ্টাকে জড়িয়ে বক্তব্য দেন। পরের দিন অপুর স্ত্রী আনিশা দাবি করেন এক রাজনৈতিক নেতা জোর করে সেই ভিডিও ধারণ করেন। আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। তাকে চাঁদাবাজ বানাই লোকে, ঠিক আছে? অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, জানে আলম অপুকে চিনতেন না তিনি। তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে, তো ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয় না। এদিকে গুলশানের এই ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনায় তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার। যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে।
চাঁদাবাজির মামলায় অপুকে 4 দিনের রিমান্ড দেয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রবাসী সংবাদে নিচ্ছি আরো একটা বিরতির সাথেই থাকুন। আমার স্বাগত, আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। এবার জানাবো নিউজ 24 স্পোর্টস। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর করা সমঝোতা চুক্তি লঙ্ঘন করা দলটির কাছে প্রায় 41 কোটি টাকা পাওনা বলেও দাবি করেছে বিসিবি। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ও দ্বিতীয় আসরে দল নিয়ে পারিশ্রমিক জটিলতা তৈরি করেছিল চিটাগং কিংস। খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি বিল এবং করসহ বেশ কিছু খরচ বহন করে বোর্ড। দীর্ঘদিন পর আবার গত আসরে বিপিএলে ফিরে আসে ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্রায় 1 বছর পেরিয়ে গেলেও কোনো টাকা পরিশোধ করেনি দলটি, আর তাই এবার কঠোর উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রায় 1 বছর সময় দেওয়ার পর গত 22 জুলাই চিটাগং কিংসকে একটি আইনি নোটিশও পাঠায় বোর্ড। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।